গল্পকথনময়ী কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই, আজ তৃতীয় পর্ব। মামুন বাড়ি যাবার সময় ঠিক করে রেখেছিল 2 দিন থাকবে। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি, কাউকে কিছু বলে যাওয়া হয়নি। 2 দিনের বেশি থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু সে থাকল 11 দিন। 12 দিনের মাথায় ঢাকায় ফিরে এলো। তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, অনিদ্রাজনিত কারণে চোখ লাল। আলম সাহেব তাকে দেখে আঁতকে উঠলেন। মামুন শুকনো হাসি হেসে বলল, সব ভালো তো? ভালো, সবই ভালো। আপনি কেমন? ভালোই। চিঠিপত্র আছে কিছু? জি না, চিঠিপত্র নেই। মোনা খোঁজ করেছিল? জি, এসেছিল একদিন। মামুন আর কিছুই জিজ্ঞাসা করল না। সারাদিন কাটালো ঘুমিয়ে। সন্ধ্যাবেলা একা একা একটা সিনেমা দেখতে গেল, দ্য বিস্ট। একজন মানুষ পূর্ণিমা রাতে কেমন করে নেকড়ে হয়ে যায় তার গল্প। প্রথম দিকে গল্পটি কিছুই ধরা যাচ্ছিল না, শেষ দিকে দারুণ জমে গেল। মামুন অবাক হয়ে লক্ষ্য করল সে বেশ উত্তেজনা অনুভব করছে। শেষ দৃশ্যে সুন্দরী একটি তরুণী মেয়ের কৌশলের কাছে জন্তুটির পরাজিত হবার ঘটনাটি তাকে অভিভূত করে ফেলল। চারিদিকে হাততালি পড়ছে। সে বহু কষ্টে হাততালি দেবার লোভ সামলাল। প্রথম থেকে ছবিটি মন দিয়ে না দেখার জন্যে তার আফসোসের সীমা রইল না। মেসে রাতে খাবার ব্যবস্থা আছে, তবু সে হেঁটে হেঁটে নবাবপুরের এক দোকানে বিরিয়ানি খেতে গেল। ছাত্র থাকাকালীন দল বেঁধে এখানে আসত, অনেকদিন পর আবার আসা। সব কিছু আগের মতোই আছে। 100 বছর পরেও বোধহয় দোকানটা এইরকমই থাকবে। তবে বিরিয়ানি আগের মতো লাগল না। চাল পুরোপুরি সেদ্ধ হয়নি, লবণও কম হয়েছে। আগে তেঁতুলের টক দিত, এখন বোধহয় দিচ্ছে না। কাঁচামরিচে কোনো ঝাল নেই, মিষ্টি মিষ্টি লাগছে খেতে। মামুন প্লেট শেষ না করেই উঠে পড়ল। ঘুম ঘুম লাগছে, কিন্তু মেসে ফিরে যেতে ইচ্ছা হচ্ছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোরও কোনো অর্থ নেই। মামুন সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে গেল। অনেককাল আগে দল বেঁধে সবাই আসত এখানে। একবার নৌকা ভাড়া করেছিল আধা ঘন্টার জন্যে। বশিরের জন্য নৌকা ডুবার উপক্রম হয়েছিল। মামুন একটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। লঞ্চ টার্মিনাল আগের মতো নেই। অনেকদিন আসা হয় না এদিকে। সব বদলে যাচ্ছে। আলম সাহেব জেগে বসেছিলেন। মামুনকে আসতে দেখে উঠে এলেন। কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? মামুন অস্পষ্টভাবে হাসল। আপনি যাওয়ার পরপরই আপনার বান্ধবী এসেছিলেন, সন্ধ্যা পর্যন্ত ছিলেন। মামুন কোনো উৎসাহ দেখাল না। আপনাকে কাল সকালে তাদের বাসায় যেতে বলেছেন। কাল কিভাবে যাব? কাল কলেজ আছে। কাল শুক্রবার না? কাল তো ছুটি। ও হ্যাঁ, চিঠিও লিখে গেছেন একটা, আপনার টেবিলে রেখে দিয়েছি। আর ভাত তরকারিও ঢাকা দিয়ে রেখেছি। আপনার শরীর ভালো তো মামুন সাহেব? জি ভালো। চোখ লাল হয়ে আছে? সারাদিন ঘুমিয়েছি তো তাই। সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলেন? একটা ছবি দেখলাম নাজ সিনেমায়, দ্য বেস্ট, ভালো ছবি। আলম সাহেব অবাক হয়ে বললেন, সিনেমা দেখতে গিয়েছিলেন? জি, মনটা ভালো ছিল না, তাই ভাবলাম যাই দেখে আসি। ভালোই করেছেন। ছাত্র জীবনে খুব ছবি দেখতাম। রোম্যান হলিডের ছবিটা মোট 11 বার দেখেছিলাম। ওই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম। মামুন চিঠিটা পড়ল। 2 লাইনের চিঠি। আগামীকাল আমাদের বাসায় দুপুরে ভাত খাবে, সকালে চলে আসবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ওদের ওখানে যাওয়ার ব্যাপারে মোনার খুবই আপত্তি। মামা পছন্দ করেন না। একবার গিয়ে তো বেইজ্জতি অবস্থা। ভদ্রলোক একটা কথাও বললেন না, সালামের জবাব পর্যন্ত দিলেন না। রাগ দেখাবার জন্যেই তার সামনেই কাজের মেয়েটাকে বিনা কারণে এমন একটা চড় দিলেন যে মেয়েটা উল্টে চেয়ারের উপর পড়ে গেল। বিশ্রী অবস্থা। মামুন সাহেব। জি। ভাত খান? না, ভাত খাবো না, ভাত খেয়ে এসেছি। চা খাবেন? চলেন মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। মামুন কোনো রকম আপত্তি করল না,
চা খেতে গেল। আলম সাহেব হালকা স্বরে বললেন, দুঃখ কষ্ট সংসারে থাকেই, দুঃখ কষ্ট নিয়েই বাঁচতে হয়। জন্ম নিলেই মৃত্যু লেখা হয়ে যায়, কি বলেন? তা তো বটেই। আপনি এসব নিয়ে ভাববেন না। না, আমি ভাবি না। চা খেতে খেতে আলম সাহেব মৃদুস্বরে বললেন, দাড়ি টাড়িগুলি কেটে ফেলেন, ভালো লাগছে না। জি, কাটব, কালই কাটব। মুনা সকাল থেকেই মামুনের জন্যে অপেক্ষা করছিল। 11টার দিকে তার কেন যেন মনে হলো মামুন আসবে না। এরকম মনে হবার কারণ নেই, কিন্তু মনে যখন হচ্ছে তখন সে সত্যিই আর আসবে না। মামুনের প্রসঙ্গে এটা একটা পরীক্ষিত সত্য। যদি কখনো মুনার মনে হয় মামুনের সঙ্গে দেখা হবে না, তখন হয় না। শওকত সাহেব ফর্সা একটা পাঞ্জাবি পরে অপেক্ষা করছিলেন। মুনা গিয়ে বলল, মামা, তোমার কোথাও যাবার থাকলে যাও, ও আসবে না। আসবে না কেন? তা আমি কি করে বলি, হয়তো খবর পায়নি। শওকত সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। রাগী গলায় বললেন, আসতে বললে আসবে না, এর মানে কি? যখন আসতে বলা হয় না তখন তো 10 বার আসে। এটা তো মামা ঠিক বললে না। ও এই বাসায় একবারই এসেছিল, তুমি একটা কথাও বলনি। উল্টো এমন ব্যবহার করেছ যে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করেছে। তোমার বোধহয় মনে নেই। শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা, ও গিয়ে নিয়ে আসুক। তুমি হঠাৎ এত ব্যস্ত হলে কেন? বিয়েটা কবে হবে এইটা ফয়সালা করতে চাই। লোকজন কথা বলা বলি শুরু করেছে। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে আবার কি কথা বলল? নওয়াব সাহেব জিজ্ঞেস করলেন ভাগ্নির বিয়ে দিচ্ছেন কবে। তিনি তোদের দেখেছেন এক রিকশায় যেতে। আমি তো লজ্জায় বাঁচি না। বিয়ের আগে কোনো মেয়ে ছেলের সঙ্গে এক রিকশায় যেতে পারে? দেশটা তো বিলাত আমেরিকা হয়ে যায়নি এখনো। মুনা কিছু বলল না। শওকত সাহেব সিগারেট ধরালেন, দামি সিগারেট। আজকের এই বিশেষ উপলক্ষে তিনি 5টি 5-5 কিনেছেন। যা, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা। না, ওর যেতে হবে না। মুনা রান্নাঘরে ঢুকল। বকুল সারা সকাল চুলার পাশে বসা, তার ফর্সা গাল লাল টুকটুক করছে। মুনাকে ঢুকতে দেখে সে হাসি মুখে বলল, পোলাওটা খুব ভালো হয়েছে আপা। পোলাও কেন? পোলাও কে করতে বলেছে? বাবা। আমি না বললাম সিম্পল ব্যবস্থা করতে, আমরা যা খাই। বকুল কিছু বলল না, মুখ টিপে হাসল। মুনা বিরক্ত মুখে বলল, হাসছিস কেন? তুমি আসলে আপা খুশি হয়েছ, কিন্তু মুখে বলছে এই কথা, এই জন্যে হাসছি। কিসব পাকা পাকা কথা বলছিস? গা জ্বালানো কথা। এই বয়সে এত পাকা কথা বলা লাগে না। বকুল বিব্রত ভঙ্গিতে বলল, রাখছ কেন আপা? ঠাট্টা করছিলাম। এরকম ঠাট্টা আমার ভালো লাগে না। গোশতের লবণ একটু দেখবে আপা? আমি দেখতে পাবো না, তুই দেখ। চুলা খালি থাকলে আমাকে একটু চা করে দে, মাথা ধরেছে। আমি শুয়ে থাকব। মামুন ভাই এত দেরি করছেন কেন আপা? তুমি কখন আসতে বলেছ? মুনা তার কথার কোনো জবাব না দিয়েই চলে গেল। বকুল ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। গত কয়েকদিন থেকেই মুনা আপা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কেন করছে কে জানে। রেহানা আপা ছবি চাইলে সে কি করতে পারে? সে তো বলতে পারে না, না আপনি ছবি চাইতে পারবেন না, কেন ছবি চাইবেন? বকুল চায়ের কাপে চা ঢালল, আর তখনই বাবু এসে গম্ভীর স্বরে বলল, ডাক্তার সাহেব এসেছেন। বকুলের হাত কেঁপে গেল। বাবুর মুখ রাগি রাগি, যেন ডাক্তারের আসা একটা অপরাধ এবং এর জন্যে বকুল দায়ী। বকুল বলল, ডাক্তার এসেছে তো আমি কি করব? বাবু বলল, কথা বলছে বাবার সঙ্গে। বলছে বলুক, যা তুই মুনাপাকে চা দিয়ে আয়। বাবু আগের চেয়েও গম্ভীর হয়ে বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে কেন? বকুল চমকে উঠল, ক্ষীণ স্বরে বলল, কে বলল? আমি দেখলাম। ডেকেছিল তাই গিয়েছিলাম, কি হয়েছে তাতে? আমি মুনাপাকে বলে দেব। দিস, যা এখন চা নিয়ে যা। বাবু চা নিয়ে চলে গেল। সে অবশ্য মুনাপাকে কিছুই বলবে না, তার স্বভাবের মধ্যে এটা নেই। একজনের কথা অন্যজনকে কখনো বলবে না।
তবু বকুলের হাত পা কাঁপতে লাগল। ডাক্তারের কাছে যাওয়াটা এমন কিছু নয়। সে স্কুল থেকে ফিরছিল, চিশতি মেডিকেল কর্নারের কাছে আসতেই দেখে ডাক্তার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তার দিকে তাকিয়েই হাসি মুখে ডাকলেন, এই যে বকুল, এই এসো দেখি। বকুল নিশ্চয়ই না শোনার ভান করে চলে যেতে পারে না। সে গিয়েছে। ডাক্তার সাহেব বলেছেন, ইস, ঘেমে টেমে কি অবস্থা, ভেতর এসে ফ্যানটা নিচে দাঁড়াও তো, ঠান্ডা কিছু খাবে? বকুল ক্ষীণ স্বরে বলল, জি না। তিনি শুনলেন না। একটা ছেলেকে পাঠালেন খুব ঠান্ডা দেখে এক বোতল পেপসি কিংবা কোক নিয়ে আসতে। বকুল বলতে গেলে কোনো কথাই বলেনি। পেপসি অর্ধেক শেষ করে চলে এসেছে। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছিল। কেউ যদি দেখে ফেলে। তার ধারণা ছিল কেউ দেখেনি, কিন্তু ধারণা সত্যি নয়, বাবু দেখেছে। বকুলের কান্না পেতে লাগল। তার ভয় হচ্ছিল এক্ষুনি কেউ এসে বলবে, ডাক্তার সাহেব তোমাকে ডাকে। কিন্তু সেরকম কেউ কিছু বলল না। বকুল নিজের মনে রান্না সারতে লাগল। সে ভেবে পেল না তাকে নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে। বাবু এসে বলল, ডাক্তার সাহেবকে এক কাপ চা দাও। বকুল নিঃশব্দে চা বানাতে লাগল। বাবু বলল, ডাক্তার সাহেব মিষ্টি নিয়ে এসেছেন, তার এক বোনের মেয়ে হয়েছে, এই জন্যে। বকুল কিছুই বলল না। কড়া নাড়ার শব্দে মামুনের ঘুম ভাঙল। সে দরজা জানলা বন্ধ করে শুয়েছিল। চারিদিকে অন্ধকার। সন্ধ্যা মিলিয়ে গেছে নাকি? মামুন ক্লান্ত স্বরে বলল, কে? আমি আমি মুনা। মামুন তেমন কোনো আবেগ অনুভব করল না। আজ দুপুরে ওদের ওখানে খেতে যাবার কথা, যাওয়া হয়নি। তার জন্য তেমন কোনো অনুশোচনাও হল না। মুনা বলল, কি হয়েছে তোমার? কিছু হয়নি। যাওনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো না। মামুন হাই তুলল, টেনে টেনে বলল, এসো, ভেতরে এসে বসো। মুনা একবার ভাবল বলবে, না বসব না, এবং গম্ভীর মুখ করে চলে যাবে, কিন্তু যেতে পারল না। মুখ ভর্তি দাড়িতে এমন অদ্ভুত লাগছে মামুনকে। মুখের ভাব ধরা যাচ্ছে না, মুখ কেমন রোগা রোগা। সারাদিন ঘুমানোর জন্যে চোখ লাল। মুনা ভেতরে ঢুকল। বসো, চেয়ারটায় বসো। চা খাবে? কাউকে পেলে হয়, ছুটির দিন তো, লোকজন থাকে না। এই বলেই মামুন বেশ শব্দ করে হাসতে লাগলো, যেন খুব একটা হাসির কথা। মুনার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগলো। তুমি বসে থাকো, আমি হাত মুখ ধুয়ে আসি। একা একা বসে থাকতে ভয় লাগবে না তো? ভয় লাগবে কেন? মামুন আবার হেসে উঠল। সুস্থ মানুষের হাসি না, ছাড়া ছাড়া হাসি। হাসার সময় কেমন অদ্ভুতভাবে গা দোলাচ্ছে। হাত মুখ ধুতে মামুনের অনেক সময় লাগল। তার মনেই রইল না ঘরে একজন অপেক্ষা করছে। কাজের ছেলেটি 2 কাপ চা দিয়ে গেছে। সেই চা পিরিচ দিয়ে ঢেকে রাখা সত্ত্বেও জুড়িয়ে জল হয়েছে। মামুন বিস্বাদ ঠান্ডা চাতেও চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মুনা বলল, চা ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো। ঠান্ডা না? একটু অবশ্য ঠান্ডা। আগে তো ঠান্ডা চা মুখেই দিতে পারতে না। মামুন চুপ করে রইল। মুনা বলল, কিছু খেয়েছ দুপুরে? না। কেন, খাওনি কেন? ঘুমিয়ে পড়লাম 10টার দিকে, খিদে হয়নি। এখন হয়েছে? চলো আমার সঙ্গে। কোথায়? আমাদের বাসায়, রাতে খাবে। ঠিক আছে, চলো। কাপড় বদলাতে বদলাতে মামুন বলল, তোমার শরীর ভালো মুনা? হ্যাঁ, ভালো। টনসিলের এটা কমেছে, তাই না? হ্যাঁ। তুমি দাড়ি রেখেছ কেন? দাড়ি রাখবো কেন? কয়েকদিন কাটা হয়নি, সেই জন্যে। তোমাদের বাড়ির খবর বলো। বাড়ির কোনো খবর নেই। ছোট বোনটা মারা গেছে। ওর কথা তো তুমি আমাকে কখনো কিছু বলনি। মামুন চুপ করে রইল। মুনা বলল, তুমি নিজের কথা কখনো কাউকে কিছু বলো না, এটা ঠিক না। এতে মনের উপর চাপ পড়ে। তোমার ভাই বোনদের কথা আমি কিছুই জানি না।
মামুন চাপার স্বরে বলল, ওই একটি বোন আমার, মরবার সময় খুব কষ্ট পেয়েছে, খুব কষ্টের মৃত্যু। সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই। তাও ঠিক। মামুন হাসতে চেষ্টা করল, সিগারেট ধরিয়ে খুব উৎসাহের সঙ্গে টানতে শুরু করল। মোনা ক্ষীণ কণ্ঠে বলল, কষ্টের ব্যাপারগুলি নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। না, চিন্তা করি না তো, ওইসব নিয়ে আমি ভাবি না। চলো যাই। মুনা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, দাড়িটা কেটে ফেলো, খুব খারাপ দেখাচ্ছে। খুব খারাপ লাগছে না? হ্যাঁ। কোনো একটা সেলুনে গিয়ে কাটাতে হবে। দাড়ি বেশি বড় হয়ে গেছে, নিজে নিজে কাটা যাবে না। মেসের সামনেই একটা আছে, সেখানে কাটাবো। একটা ছেলে শেভ করাচ্ছে, তার পাশেই একটি রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি অদ্ভুত। লোকজন কৌতূহলী হয়ে দেখছে। মামুন খানিকটা অস্বস্তি বোধ করতে লাগল। বিব্রত স্বরে বলল, তুমি বাইরে যাও না, এখানে দাঁড়িয়ে থাকার দরকার কি? মুনা কিছু বলল না, বাইরেও গেল না। তার কেন জানি পাশে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। দাড়ি কাটার পর মামুনকে আরও রোগা এবং ফর্সা দেখাচ্ছে। তারা একটা রিকশা নিল। রিকশায় উঠলেই মামুন এক হাতে মুনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আজ সে সেরকম কিছু করল না। লাজুক প্রেমিকের মতো সংকুচিতভাবে বসে রইল। মুনা বলল, তোমরা ক ভাই বোন? মামুন জবাব দিল না। মুনার মনে হলো এই প্রশ্নটি সে আগেও করেছে। মামুন এড়িয়ে গেছে। মনের ভুলও হতে পারে, হয়তো জবাব দিয়েছে, মুনার মনে নেই, নাকি এই প্রশ্ন সে কোনোদিন করেনি। মুনা আবার জিজ্ঞাসা করল, ক ভাই বোন তোমরা? 2 ভাই 1 বোন। অন্য ভাইটি কি করেন? ছোটবেলায় মারা গেছে, পানিতে ডুবে। মুনা কিছু বলল না। মামুন বলতে লাগল, আমরা 2 ভাই পুকুরে গোসল করতে গিয়েছিলাম। আমি সাঁতার জানি না, ও জানে। একটা পেতলের কলসি উল্টে তার কানা ধরে সাঁতার কাটছি, হঠাৎ। মুনা বলল, থাক, বলা দরকার নেই, শুনতে চাই না। শুনতে চাইবে না কেন? শোনো। কলসি হাতছাড়া হয়ে গেল হঠাৎ। ডুবে যেতে ধরেছি, বড় ভাই সাঁতরে এসে আমাকে ধরল। মরিয়া হয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম এবং ডুবে গেলাম দুজনেই। মুনা প্রসঙ্গ পাল্টাবার জন্যে বলল, হুডটা তুলে দাও না। মামুন হুড তুলল না। গাঢ় স্বরে গল্প শেষ করতে লাগল। তারপর কি হয়েছে শোনো। দুজনকে আধমরা অবস্থায় উদ্ধার করা হলো। একজন বাঁচল, একজন বাঁচল না। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মামুন বলল, আমরা ছিলাম 3 জন, এখন আছি 1 জন। এবং আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমিও থাকব না। সে তো আমরা কেউই থাকব না। না, তুমি বুঝতে পারছো না, আমি নিজেও বেশি দিন বাঁচব না। রিকশা থামিয়ে মামুন সিগারেট কিনল, জর্দা দিয়ে পান বানিয়ে রিকশায় উঠে এলো। মুনা অবাক হয়ে বলল, পান খাবে নাকি? হ্যাঁ, কেমন যেন বমি বমি আসছে। আমার শরীরটা বেশি ভালো না মুনা। মুনা তার হাত ধরল। তাদের পরিচয় প্রায় 3 বছরের। এই দীর্ঘদিনে আজই প্রথমবারের মতো মুনা নিজ থেকে তার হাত বাড়াল এবং এর জন্য তার কোনো রকম লজ্জা লাগল না। মুনা নরম স্বরে বলল, তোমার গা গরম, মনে হয় জ্বর আছে। থাকতে পারে, মাথা ধরে আছে। এই মাথা ধরা নিয়ে সিগারেট টানছ? অভ্যাস, অভ্যাসের বশে টানছি। টানতে ভালো লাগছে না, তবু টানছি। ফেলে দাও। মামুন সিগারেট ফেলে দিয়ে হালকা স্বরে বলল, এখন কেমন জানি একা একা লাগে। এই মাসের মধ্যে একটা বিয়ের তারিখ হলে তোমার আপত্তি আছে? কল্যাণপুরের বাসাটাও তোমাকে দেখিয়ে আনব। কাল সময় হবে? অফিস ছুটির পর হবে। আজ তোমার মামার সঙ্গে কথা বলে একটা ডেট ঠিক করে ফেলি, কি বলো? এত বড় একটা দুঃসংবাদের পর হুট করে বিয়ের তারিখ ঠিক করে ফেলা কি ঠিক হবে? যাক না কয়েকটা দিন। না, আমার ভালো লাগছে না, আজই সব ঠিকঠাক করব। বাকি রাস্তা কাটল চুপচাপ।
দুজনের কেউই কথা বলল না। আয় বাবু, যাস কোথায়? শুনে যেদিকে। বাবু এগিয়ে গেল। বাকের ভাই পা ফাঁক করে দাঁড়িয়ে আছেন, তার মুখ অস্বাভাবিক গম্ভীর। বাবু ভয়ে ভয়ে বলল, কি? বাকের সানগ্লাস খুলে কাঁচ পরিষ্কার করতে করতে বলল, কাল সন্ধ্যায় কে এসেছিল রে তোদের বাসায়? কেউ না। লম্বা করে ফর্সা মতো একটা ছেলে ঢুকলো, মুনা ছিল সাথে। কে এসে? চোখে চশমা। বাবু তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। অসহায়ভাবে এদিক ওদিক তাকালো, কি বলা উচিত বুঝতে পারছে না। এই ছেলের সাথেই মুনার বিয়ে হচ্ছে নাকি? হুম। এটা বলতে এতক্ষণ লাগলো কেন? টান দিয়ে বাঁকান ছিঁড়ে ফেলব। আমার সাথে ফাজলামি। বিয়েটা কবে? সামনের মাসের ৩ তারিখে। বাকের সিগারেট একটা লম্বা টান দিয়ে হঠাৎ উদাস হয়ে গেল। ঠান্ডা গলায় বলল, যা ভাগ। বাবু তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। লজ্জায় তার চোখে পানি এসে যাচ্ছিল। বহু কষ্টে সে পানি সামলাবার চেষ্টা করছে। বাকের সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে। সে যখন ক্লাস 5-এ পড়ত তখন বাকের একবার একটা চড় বসিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল বাবু বহু চেষ্টা করেও বের করতে পারেনি। সে ফিরছিল স্কুল থেকে, হঠাৎ বাকের সঙ্গে দেখা। সাইকেলে করে কোথায় যেন যাচ্ছে। বাবুকে দেখে সাইকেল থামিয়ে নেমে পড়ল। কড়া গলায় ডাকল, আই এদিকে আয়। বাবু এগিয়ে যেতেই কথা নেই বার্তা নেই, প্রচণ্ড এক চড়। বাবু কিছু বুঝে উঠবার আগেই বাকের সাইকেলে উঠে চলে গেল। যেন কিছুই হয়নি। আজকের রাগের কারণটা অবশ্যই স্পষ্ট। বাবু সে কারণ ভালোই বুঝতে পারে। তার মনে ক্ষীণ সন্দেহ, এককালে মুনাপার সঙ্গে বাকের ভাইয়ের কিছুটা ভাব ছিল। কে জানে, বিয়ের দিন অ্যাসিড ট্যাসিড ছুঁড়ে মারবে হয়তো। দারুণ মন খারাপ করে বাবু ঘরে ফিরল। সে বড় ভয় পেয়েছে। মুনা বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছে। মামুনের সঙ্গে কয়েকটা টুকিটাকি জিনিস কেনার কথা। সংসার তৈরি হবার আগেই সংসারের জন্য জিনিসপত্র কেনার কথা ভাবতে কেমন লজ্জা লজ্জা লাগে, আবার ভালোও লাগে। আজ তারা কিনবে চায়ের কাপ পিরিচ, রান্নার জন্যে বাসন কোসন। গত রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মুনা লম্বা একটা লিস্ট করেছে। তার সারাক্ষণই ভয়, এই বুঝি বকুল জেগে উঠে চোখ কচলে জিজ্ঞেস করবে, কি করছো আপা? বকুলের ঘুম খুব পাতলা। একটু নড়াচড়া হলেই জেগে উঠে বলে, কি হয়েছে আপা, কি হয়েছে? মুনা ঘর থেকে বেরোবার আগে বলে গেল ফিরতে দেরি হবে। বকুলকে বলল ভাত চড়িয়ে দিতে। বকুল চাপা হেসে বলল, ভাত কজনের জন্য রান্না হবে? ঠিক করে বলে যাও। কজনের জন্য রান্না হবে মানে? মামুন ভাইও কি এখানে খাবেন? মুনা ধমক দিতে গিয়েও দিতে পারল না। মামুন ইদানিং বেশ কয়েকবার এখানে ভাত খেয়েছে। বকুল বলল, মামুন ভাই আজ এখানে খেলে মুশকিল হবে, খাবার কিছু নেই, ডিমও নেই। মুনা কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে পড়ল। মামুনের রাতে এখানে খাওয়ার ব্যাপারটা তার নিজেরও পছন্দ নয়, কিন্তু সে আজকাল রাত 8টার দিকে হঠাৎ এসে পড়ে এবং বসার ঘরে চুপচাপ বসে থাকে। মামা তার সঙ্গে কোনো কথা বলেন না, তাতে সে কোনোরকম অস্বস্তি বোধ করে না। বকুল যখন গিয়ে বলে, মামুন ভাই আপনি কি এখানে খাবেন? সে সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ দাও, ভাত দাও। ঘরে খাবার কিন্তু খুব খারাপ। অসুবিধে নেই, আসুন তাহলে ভাত বাড়ছি। মামুন সঙ্গে সঙ্গে উঠে আসে, যেন সে ভাতের জন্যই এতক্ষণ বসেছিল। এমন লজ্জা লাগে মুনার। মামুন কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই কোনো উৎসাহ নেই। বকুল বলল, মুনাপা এই শাড়িতে কিন্তু তোমাকে ভালো লাগছে না, বদলে যাও, সবুজ শাড়িটা পরো। মুনা গম্ভীর গলায় বলল, শাড়ি টাড়ি নিয়ে আমি মাথা ঘামাই না, যা পরেছি সেটাই যথেষ্ট, তোর এইসব নিয়ে ভাবতে হবে না। রাগ করছো কেন? পাকামো কথা শুনে রাগ করছি। বকুল আহত স্বরে বলল, পাকা কথা কি বললাম? শাড়িটাতে তোমাকে মানাচ্ছে না, এর মধ্যে পাকামির কি আছে? মুনা লক্ষ্য করল
বকুল বেশ শীতল স্বরে তর্ক করছে। এই স্বভাব তার আগে ছিল না। আগে সে কোনো কথার জবাব দিত না, আজকাল দিচ্ছে। প্রেমে পড়লে মেয়েদের স্বভাব চরিত্র পাল্টায়। বকুল কারো প্রেমে ট্রেমে পড়েনি তো। মুনা বলল, চায়ের পাতা শেষ হয়েছে বোধহয়, বাবুকে দিয়ে আনিয়ে রাখ। টাকা? টাকা দেবে কে? দোকানে এখন বাকি বন্ধ। মুনা নিঃশব্দে একটা 10 টাকার নোট বের করল। শওকত সাহেব ঘরে না থাকলে টুকিটাকি কেনা এখন মুশকিল। শওকত সাহেব আগে সংসার খরচের কিছু টাকা লতিফাকে দিতেন, ইদানিং আর দেন না। আধসের লবণ কেনার টাকাও এখন তার কাছে চাইতে হয়। বকুল বলল, তুমি ফিরবে কখন আপা? সন্ধ্যার আগেই ফিরব। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। শাড়িটা বদলে যাও না আপা, প্লিজ। আর যাবার আগে মার সঙ্গে দেখা করে যাও। আজ বেশ কয়েকবার তোমার খোঁজ করেছেন, খুব নাকি জরুরি। কই, আগে তো বলিসনি। আগে মনে ছিল না, এখন মনে পড়ল। মুনার শাড়ি বদলালো না। বকুলের কথায় শাড়ি বদলানোর কোনো মানে হয় না। তাছাড়া এটা এমন কোনো খারাপ না। গত সপ্তাহেই বকুল বলেছিল সুন্দর মানিয়েছে। 1 সপ্তাহ আগে যে শাড়িতে মানায় 1 সপ্তাহ পরে তাতে মানায় না, এ কেমন কথা? লতিফা আজ বেশ সুস্থ। গত রাতে ভালো ঘুম হয়েছে, সকালে নাশতা খেয়েছেন, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছেন, সারাদিনে একবারও জ্বর আসেনি। অনেকদিন পর প্রথমবারের মতো তার মনে হয়েছে হয়তো শরীর আবার আগের মতো হবে, সংসার ফিরে পাওয়া যাবে, তাকে কেউ আর এড়িয়ে চলবে না। মুনা বলল, তুমি ডেকেছিলে নাকি মামি? লতিফা উজ্জ্বল চোখে বললেন, বস তুই, অনেক কথা আছে, আমার পাশে বস। তোমার শরীর আজ মনে হয় ভালো? জ্বর নেই, দেখ গায়ে হাত দিয়ে। মুনা তার কপালে হাত রাখল, গা ঠান্ডা, জ্বর সত্যি সত্যি আসেনি। লতিফা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি জ্বর আছে? না। এখন বলো কি বলবে, আমার হাতে সময় নেই, এক জায়গায় যাব। দরজাটা ভিড়িয়ে দিয়ে আয়। এমন কি কথা, দরজা বন্ধ করতে হবে? বন্ধ করতে বলেছি, কর না। মুনা অবাক হয়ে দরজা বন্ধ করল। লতিফা বিছানায় উঠে বসলেন। গতকাল বকুলের স্কুলের একজন মিস্ট্রেস বাসায় এসেছিলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে, রেহানা আপা? হ্যাঁ, বকুলের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। খুবই ভালো ছেলে, ভালো বংশ, ওনার দুঃসম্পর্কের আত্মীয়। মুনা বিরক্ত স্বরে বলল, এইসব আমি শুনতে চাই না, বাদ দাও তো। সবটা না শুনি এরকম করছিস কেন? আগে সবটা শোন। বাবা মার একমাত্র ছেলে, জাপানে গেছে গত বছর, কম্পিউটার না কিসে যেন ডিগ্রি করেছে। বকুলকে দেখেছে, খুব পছন্দ হয়েছে। দেখল কোথায়? ছেলে এই মিস্ট্রেসের কাছে গিয়েছিল, তারপর উনি বকুলকে ক্লাস থেকে ডেকে নিয়ে যান। বকুল অবশ্য কিছু বুঝতে পারেনি। মুনা বলল, বুড়ো ছেলে বাচ্চা মেয়েকে বিয়ে করতে চায়, ওর মাথাটাতে কি খারাপ নাকি? এইসব চিন্তা বাদ দাও তো মামি। লতিফা অবাক হয়ে বললেন, এইরকম ছেলে পরে তুই কোথায় পাবি? ছেলের ছবি আছে, ছবি দেখ তুই। ছবি দেখার পর? আমার ছবি টবি দেখতে হবে না। আগেই রাগ করছিস কেন? বকুলের একটা ভালো বিয়ে হোক, এটা তুই চাস না? চাইব না কেন, চাই, কিন্তু ওর বিয়ের বয়স হতে হবে তো। এত কেন ব্যস্ত হয়েছ? ম্যাট্রিকটা অন্তত পাশ করতে দাও, ছেলে অপেক্ষা করুক। না, ছেলে অপেক্ষা করতে পারবে না। 3 মাসের ছুটিতে এসেছে, বিয়ে করে বউ নিয়ে যাবে। তুই অমত করিস না। তোর মামার সঙ্গে কথা বলছিলাম, সে রাজি আছে। আমাদের রাজি আর অরাজিতে কিছু আসে যায় না মামি। বকুল কিছুতেই রাজি হবে না, কেঁদে বাড়ি মাথায় তুলবে। কেন বুঝতে পারছ না? লতিফা গম্ভীর স্বরে বললেন, না, ও কাঁদবে না। বুঝলে কি করে কাঁদবে না? বকুলের সঙ্গে আমার কথা হয়েছে, ওর মত আছে, বলেছে আমাকে। বলো কি তুমি? লতিফা টেনে টেনে বললেন, রাজি হবে না কেন বল? মেয়ে তো বোকা না, যথেষ্ট বুদ্ধি আছে। কোনটাতে ভালো হবে এটা সে জানে। জানলে তো ভালোই, বিয়ে দিয়ে দাও আর কি। মুনা মুখ কালো করে উঠে দাঁড়াল। যাচ্ছিস কোথায়? কথা শেষ হয়নি আমার।
কথা শোনার আমার তেমন কোনো ইচ্ছে নেই, তোমরা নিজেরাই শোনো। বকুল ভাত চাপিয়েছে, তার মুখ একটু বিষণ্ণ। মুনাপা অকারণে তার উপর এতটা রাগ করবে সে ধারণাও করেনি। সবাই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে কেন? বকুল দেখল মুনা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। সে অবাক হয়ে বলল, তুমি এখনো যাওনি? না। কি করছিলে? এতক্ষণ ধরে মার সঙ্গে এমন কি আলাপ? মুনা কড়া গলায় বলল, গতকাল তোর টিচার এসেছিল, এই কথা তুই আমাকে বললি না কেন? তুমি রাগ করবে এই জন্যে বলিনি। শুনলাম জাপানের ওই ছেলের সঙ্গে বিয়েতে তোর মত আছে, মামিকে নাকি তুই বলেছিস? বকুল জবাব দিল না। মুনা তীক্ষ্ণ স্বরে বলল, কথার জবাব দে, চুপ করে আছিস কেন? বকুল থেমে থেমে বলল, মা আমাকে খুব আগ্রহ করে বলছিল, তার মুখের ওপর না বলতে খারাপ লাগল। মা বেশি দিন বাঁচবে না, তাকে কষ্ট দিতে ইচ্ছা করছিল না। মুনা তাকিয়ে রইল বকুলের দিকে। বকুল সহজ স্বরে বলল, তোমার মা যদি এরকম অসুস্থ হতো আর সে যদি তোমার হাত ধরে কাঁদতে কাঁদতে বিয়ের কথা বলতো, তাহলে তুমিও রাজি হতে না? এরকম বাজে তর্ক কার কাছ থেকে শিখেছিস? বকুল জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। আজ সে একটা ছাপা শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে তাকে দেখতে। মুনা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আরও কড়া কড়া কিছু কথা বলতে গিয়েও বলতে পারল না। প্রতিমার মতো একটি কিশোরীকে কোনো কড়া কথা বলা যায় না। মুনা কোমল স্বরে বলল, কাঁদছিস কেন তুই? বকুল চোখ মুছে বলল, তোমরা সবাই আমার সঙ্গে এরকম করবে আর আমি কাঁদতে পারবো না? সেকেন্ড পিরিয়ডে রীতা আপার ক্লাস, ইংলিশ সেকেন্ড পেপার। রীতা আপাকে ছাত্রীরা আড়ালে ডাকে রয়্যাল বেঙ্গল। ভয়ানক রাগী, এবং তিনি বেছে বেছে এমন সব ছাত্রীদের পড়া জিজ্ঞেস করেন যারা সেদিন শিখে আসেনি। সবার ধারণা কপালের মাঝখানে তার একটা ৩ নম্বর চোখ আছে। সেই চোখ দিয়ে তিনি দেখে ফেলেন কে পড়া করেছে কে করেনি। বকুল বসে বসে ঘামছিল। রীতা আপা ক্লাসে ঢুকে প্রথম প্রশ্নটি জিজ্ঞেস করবেন তাকে। প্রথমে দাঁড়াতে বলবেন, তারপর শীতল চোখে তাকাবেন। ক্লাসের সমস্ত সাড়া শব্দ যখন থেমে যাবে তখন প্রশ্ন করবেন। প্রতিটি শব্দ উচ্চারণ করবেন আলাদা আলাদাভাবে, এবং এমন প্রশ্ন করবেন যার উত্তর ক্লাসের কেউই জানে না। আজও তাই হল। রীতা আপা ঢুকেই বললেন, বকুল দাঁড়া। বকুল দাঁড়াল। আপা তাকে অবাক করে দিয়ে বললেন, কমন রুমে চলে যা, রেহান আপা তোকে ডাকছেন, বই খাতা নিয়ে যা। রেহান আপা দারুণ ব্যস্ত, হাতে এক গাদা কাগজপত্র, কিন্তু মুখ হাসি হাসি। বকুল তার পাশে দাঁড়াতেই তিনি বললেন, তুই বাড়ি চলে যা, আজ বিকেল 5টার সময় তোকে দেখতে আসবে, মাকে বলবি। সাজগোজ বেশি করবার দরকার নেই, ছেলের মা আর এক ফুপু আসবে। খবর না দিয়ে হঠাৎ গিয়ে দেখার কথা, সেজেগুজে থাকলে বুঝে ফেলবে, বুঝেছিস? বকুল মাথা নাড়ল, সে বুঝেছে। যা, একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যা, শাড়ি পরে থাকবি, কামিজ টামিজ না। আর শোন, দুপুরে কাঁচা হলুদ দিয়ে গোসল করিস, রং খুলবে। অবশ্য তোর রং খারাপ না, চাপা রং, এটাই ভালো। বকুল সরাসরি বাড়ি এলো না, গেল টিনা ভাবিদের বাড়ি। অনেকদিন পর আসা। টিনা ভাবি ঘুমোচ্ছিল। সে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? আর কেমন আছি, আমাদের খোঁজখবর কে করে? তোর ফজলু ভাই দারুণ রেগে আছে, তোকে মজা দেখাবে। কাবলিওয়ালা দেখতে এলি না কেন? বাসা থেকে আসতে দেয়নি, মুনা আপা নট বলে দিয়েছিল। এরকম দারোগা আপার জোগাড় করলি কোত্থেকে? বকুল মৃদু হাসল। তোর এই আপাকে আমার একেবারে সহ্যই হয় না, কিরকম পুরুষ পুরুষ মেয়ে। বকুল অস্বস্তি বোধ করতে লাগল। মুনা আপার নামে কেউ কিছু বললে তার খারাপ লাগে, টিনা ভাবি বললেও লাগে। যদিও তার প্রায়ই মনে হয় টিনা ভাবিকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। তোর বিয়ে হচ্ছে এরকম একটা গুজব শোনা যাচ্ছে, এটা কি সত্যি? কে বলেছে তোমাকে? বলেছে যেই বলুক, সত্যি কিনা বল। না, সত্যি না। টিনা ঘাড় কাত করে হাসতে লাগল। বকুল বলল, হাসছ কেন? এমনি।
এই কদিনের মধ্যে তোমার পেট অনেকখানি বড় হয়ে গেছে ভাবি। তা হয়েছে, আমার মনে হয় যমজ, দুজন আছে এখানে। যমজ হলে তো ভালোই হয়। তোর হোক, তখন বুঝবি ভালো কি মন্দ। রাতে ঘুমোতে পারি না। সবচেয়ে অসুবিধা তোর ভাইয়ের, বেচারা কদিন ধরে দারুণ মনোকষ্টে আছে। কেন? তা বলা যাবে না। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগল। বকুল লজ্জা পেয়ে গেল। টিনা বলল, তুই এমন টমেটোর মতো লাল হয়ে গেলি কেন? বুঝতে পেরেছিস নাকি কি জন্য মনোকষ্টে আছে? না। আবার মিথ্যা কথা? ঠিকই বুঝেছিস। তুই আজ সন্ধ্যা পর্যন্ত থাকবি। তোর ফজলু ভাই আসুক, তারপর যাবি। সে অনেকদিন তোকে না দেখে মন খারাপ করে আছে। আজ থাকতে পারবো না ভাবি, আজ আমার কাজ আছে। কি কাজ? এত কাজের লোক হলি কবে থেকে? বস, গল্প করব। বিছানায় পা উঠিয়ে বস না। বকুল বসল। টিনা এসে বসল তার পাশে, একটা হাত রাখল বকুলের কোলে, মৃদুস্বরে বলল, তুই দিন দিন যা সুন্দর হচ্ছিস, আমারই লোভ লাগে। কি যে বলো তুমি? যে তোকে বিয়ে করবে প্রথম 3 মাস এক ফোঁটা ঘুমোতে দেবে না, সারা রাত জাগিয়ে রাখবে। যদি না রাখে আমার নাম বদলে ফেলব। থাক, তোমার নাম বদলানোর দরকার নেই। টিনা মুখ টিপে হাসতে লাগল। তারপর হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, আমার চেহারা ছবি তো দেখছিস। এই আমাকেই তোর ভাই 1 মাস রাতে ঘুমোতে দেয়নি। সারা রাত জেগে থাকি, দিনের বেলায় ফাঁক পেলেই ঘুমাই। শ্বশুরবাড়িতে সবাই হাসাহাসি করে। বকুল কিছু বলবে না ভেবেও বলে ফেলল, এখন আর তোমাকে জাগায় না? না, আগের মতো না। বকুল বিকেল 3টে পর্যন্ত থাকল সেখানে। টিনা ভাবির সঙ্গে কথা বলা একটা নেশার মতো, কিছুতেই উঠে আসতে ইচ্ছে করে না। পুরুষদের নিয়ে এমন সব মজার মজার গল্প সে জানে, শুধু শুনতে ইচ্ছে করে। আজ সে এমন একটা গল্প বলেছে যে শুনলেই গা ঝিমঝিম করে। টিনা ভাবির এক খালার বিয়ে হয়েছে রাজশাহীতে। টিনা ভাবি তখন মাত্র মেট্রিক দিয়েছে। সেও গিয়েছে বিয়েতে। সমবয়সী মেয়েরা শাড়ি পরে ছুটোছুটি করছে, সেও করছে। রাত 9টার সময় বর এলো। সবাই ছুটে গেল গেট ধরতে। সে গেল ছাদে, সেখান থেকে সমস্ত ব্যাপারটা ভালো করে দেখা যাবে। হঠাৎ তখন ইলেকট্রিসিটি চলে গেল। ছাদে পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়েছিল। সে বলল, ও খুকি, ভয় লাগছে? তারপর গল্প শেষ হবার পর বকুল ক্ষীণ স্বরে বলল, তুমি ফজলু ভাইকে বলেছ এই ঘটনা? পাগল হয়েছিস? সবাইকে সব কথা বলা যায়? মেয়েদের অনেক কথা পুরোপুরি গিলে ফেলতে হয়। ওই লোকটির সঙ্গে আর দেখা হয়েছিল? না। আর হলেই কি? তুই দেখি গল্প শুনে ঘামতে শুরু করেছিস। মেয়ে হয়ে জন্মানোর অনেক কষ্ট রে বকুল। এই সময় বাড়িতে মা ছাড়া অন্য কারো থাকার কথা নয়। কিন্তু বকুল অবাক হয়ে দেখল, বাবা খালি গায়ে বারান্দায় ক্যাম্প খাটে বসে আছেন। তারও কি অফিস ছুটি, নাকি তিনি খবর পেয়েছেন রেহানা আপা আসবেন ছেলের মাকে নিয়ে? শকত সাহেবের মুখ অত্যন্ত বিমর্ষ। খালি গায়ে থাকার জন্যেই হয়তো তাকে দেখাচ্ছে বুড়ো মানুষের মতো। তিনি বকুলের দিকে না তাকিয়েই বললেন, আজ ক্লাস হয়নি? কি অবস্থা, 3 মাস পর মেট্রিক পরীক্ষা। বকুল কিছু বলল না। মেট্রিক পরীক্ষার এখনো অনেক দেরি। সেদিন মাত্র ক্লাস 10-এ হাফ ইয়ারলি হল। কিন্তু বাবার মাথায় কি করে যেন 3 মাস ঢুকে গেছে। স্কুলে পড়ায় না? পড়ায়, আর পড়ায়। পড়াশোনা কি দেশে আছে? ঠান্ডা গ্লাস পানি দে। বকুল পানি নিয়ে এলো। শকত সাহেব তৃষ্ণার্তের মতো পানি পান করলেন। তৃষ্ণা মিটল না। আরেক গ্লাস পানি দে। শরবত বানিয়ে দেব? ঘরে কাগজি লেবু আছে। দে। তোর মার শরীর আজ কেমন? ভালো। ভালো? এর নাম ভালো? বিছানা থেকে নামতে পারে না, আর শরীর ভালো। খাওয়া দাওয়া করেছে? আমি তো জানি না, সকালে স্কুলে চলে গেলাম। যা, আগে খোঁজ নিয়ে আয়। মা বাপের দিকে একটু লক্ষ্য রাখিস, এটা আবার বলে দিতে হয় কেন? লতিফা জেগেই ছিলেন। বকুলকে ঢুকতে দেখে মাথা উঁচু করে বললেন, তোর বাবা এসেছে নাকি? কথা শোনা যাচ্ছে।
এসেছে। দরজা খুলল কিভাবে? দরজা খোলা ছিল বোধহয়। না, আমি নিজের হাতে বন্ধ করলাম। তুই জিজ্ঞেস করে হয়তো দরজা খুলল কিভাবে? জিজ্ঞেস করার দরকার নেই, আমি পারবো না। জিজ্ঞেস করতে অসুবিধে কি? তোকে তো খেয়ে ফেলবে না। বকুল বিরক্তিতে ভুরু কুঁচকাল। অসুস্থ হবার পর লতিফার এমন হয়েছে। সামান্য ব্যাপারেই খুব উত্তেজিত হয়ে পড়েন। বকুল, তোর বাবা রোজ এমন সকাল সকাল বাড়ি আসছে কেন? রোজ আসছে নাকি? কালও তো একটার সময় চলে এসেছে। এর আগের দিন এসেছে 2টার সময়। অফিসে কাজ টাজ বোধহয় নেই বেশি। কাজ থাকবে না কেন? কে যে বলিস। যা তো জিজ্ঞেস করে আয়, রোজ এত সকাল সকাল আসে কেন? আমি জিজ্ঞেস করতে পারবো না মা। তাহলে ডেকে দে, আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, দিচ্ছি। তুমি কিছু খেয়েছিলে? দুধ মুড়ি খেয়েছি। যা, তোর বাবাকে আসতে বল। শওকত সাহেব নিঃশব্দে শরবত খেলেন। গ্লাস শেষ করে বিরক্ত স্বরে বললেন, ছেঁকে দিতে পারলি না? লেবুর ছোবড়ায় গ্লাস ভর্তি। কোনো একটা কাজ ঠিকমতো করতে পারিস না। বকুল চুপ করে রইল। শওকত সাহেব বললেন, তোর মা কিছু খেয়েছে? হ্যাঁ, দুধ মুড়ি। রোজ দুধ মুড়ি? মুড়ির মধ্যে আছেটা কি? এর চাইতে এক বাটি ডাল খেলে পুষ্টি বেশি হয়। যত বেকুবের মতো কাজ। বকুল ক্ষীণ স্বরে বলল, মা তোমাকে ডাকে। এখন তার ভেজর ভেজর শুনতে পারবো না। আমার পাঞ্জাবি এনে দে, বাইরে যাব। কখন ফিরবে? শওকত সাহেব জবাব দিলেন না। ছেলে মেয়েদের সব কথার তিনি জবাব দেন না। রেহানা আপা আসার কথা বিকেল 5টায়, তিনি 4টার মধ্যেই চলে এলেন। তার সঙ্গে অসম্ভব বেঁটে এবং অতিরিক্ত মোটা এক মহিলা। ইনি সম্ভবত ছেলের মা। আরেকজন তার মতো বেঁটে কিন্তু দারুণ রোগা, ছেলের ফুপু হবেন। রেহানা আপা বকুলকে আড়ালে ডেকে নিয়ে বললেন, শাড়ি পরতে বলেছিলাম না, এখন স্কুলের ড্রেসই পরে আছিস? মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু আছে না সবটাই গোবর? আপনি বলেছিলেন 5টার সময় আসবেন। 5টার সময় আসবো বলেছি বলেই তুই 5টা বাজার 2 মিনিট আগে কাপড় বদলাবি? আর তুই 5 হয়ে সালাম করলি না কেন? এখন করব? এখন করবি কোন অজুহাতে? যাবার সময় করিস। আর মুখ এমন আমসি করে আছিস কেন? হাসি মুখে থাক। তাই বলে কথায় কথায় হাসার দরকার নেই। ছেলের মাকে বকুলের পছন্দ হল। খুব রসিক মহিলা। ছোটখাটো জিনিস নিয়ে মজার মজার রসিকতা করতে লাগলেন এবং এক ফাঁকে বকুলকে বললেন, আমাকে দেখে অনেকেই মনে করে আমার ছেলে মেয়েগুলি বোধহয় আমার সাইজের। আসলে তা না, ওরা সবাই ওদের বাবার মতো লম্বা। তবে আমি নিশ্চিত যে আমার নাতিগুলো হবে আমার সাইজের। এই বলেই তিনি খুব হাসতে লাগলেন। হাসি এমন আন্তরিক যে সবাই তাতে যোগ দিল। বকুলের সঙ্গে তার কথাবার্তা হলো খুবই কম। একবার শুধু জিজ্ঞেস করলেন, তোমার ভালো নাম কি মা? তার উত্তর শোনার জন্য অপেক্ষা করলেন না, অন্য প্রশ্ন করলেন। বেশ মহিলা। যাবার সময় বকুল পা ছুঁয়ে সালাম করতেই তিনি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। অনেকদিন বকুলকে এমনভাবে কেউ আদর করেনি। গল্পকথনবাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।